তাহলে ওয়েলকাম ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম করছি। আগের দিন আমরা পড়েছিলাম রেস্টিটিউশন অফ কনজুগাল রাইট। সেটার মানে হলো যদি কারুর হাজব্যান্ড বা কারুর ওয়াইফ, কারুর স্বামী বা কারুর স্ত্রী কোনো কারণ ছাড়া বাড়ি ছেড়ে গিয়ে অন্য কোথাও থাকতে থাকে, মানে অন্য কোথাও থাকে, বাড়িতে নেই সে, মানে বর আর বউ একসাথে থাকবে তো বিয়ের পর, তাই জন্যই লোকে বিয়ে করে। তো বিয়ের পরে সে আলাদা গিয়ে থাকছে কোনো কারণ ছাড়া, হ্যাঁ চাকরির মাধ্যমের জন্য ওখানে থাকে, সেটা অন্য কথা, বাট উইদাউট এনি রিজনেবল কজ সে অন্য জায়গায় থাকে, তাহলে অবভিয়াসলি রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটের পিটিশন ডিস্ট্রিক্ট কোর্টে অ্যাপ্লাই করে অর্ডার পেয়ে গেলেই আমরা আমাদের ওয়াইফ বা হাজব্যান্ড বা ওয়াইফকে, মানে বর বা বউকে, যে যার আর কি, সে ফিরিয়ে আনতে পারে নিজের বাড়িতে, বাধ্য করতে পারে তার সাথে যেন সে থাকে। এবার আমরা সেকশন 10-এই যাব, জুডিশিয়াল সেপারেশন। জুডিশিয়াল সেপারেশনটা যদি আমাদের পড়তে হয়, আমাদের ডিভোর্সের গ্রাউন্ডসগুলো পড়তে হবে, কেন ওই গ্রাউন্ডসের ওপরেই, মানে ডিভোর্সের যে গ্রাউন্ডস, তার জন্য লোকে ডিভোর্স যদি না করতে চায় সে জুডিশিয়াল সেপারেশন করতে চায়। কেন অনেক সময় দেখা গেছে যে মানুষ যদি আলাদা থাকে, একে অপরের সাথে যদি আলাদা থাকে, তাহলে তাদের মধ্যে প্রেম জন্মায়। প্রেম যদি জন্মায় তাহলে তাদের মধ্যে একটা খিদে জন্মায়, মানে মানে একা থাকার একটা একাকিত্ব বোধ জন্মায়, সেটার একটা মানে ভালোবাসা পাওয়ার একটা খিদে জন্মায়। তাই জন্য তারা আবার একসাথে মানে জীবনে ফিরতে চায়, মানে বর বউ একসাথে থাকতে চায়। তো তাই জন্য অনেক লোক যারা ডিভোর্স চায় না, তারা জুডিশিয়াল সেপারেশন চায়, যাতে তাদের বিয়েটা তাড়াতাড়ি ফিক্স হয়ে যায়, একটা টাইম দেওয়া হয় বর বউকে, যাতে তাদের মনোমালিন্যটা কেটে যায়। তো সেকশন 10-এর তাহলে আমাদের ডিভোর্সের গ্রাউন্ডসগুলো পড়তে হবে। আরেকটা জিনিস, জুডিশিয়াল সেপারেশন পাস করা যায় স্টেটমেন্টসগুলো থেকে, যে স্যাটিসফাই হলো কোর্ট, তবে ডিস্ট্রিক্ট কোর্ট সেটাকে পাস করবে, ঠিক আছে? এবং ডিস্ট্রিক্ট কোর্ট যদি এইটা পাস করে থাকে জুডিশিয়াল সেপারেশন, তাহলে রেস্টিটিউশনের কেউ পিটিশন করতে পারবে না। অবভিয়াসলি জুডিশিয়াল সেপারেশন যদি পাস হয়ে গিয়ে তাকে অর্ডার পেয়ে যায়, তাহলে অবভিয়াসলি আমি আমার বউ বা ওয়াইফ, আমি নই, মানে যে কেউ নিজের ওয়াইফ বা হাজব্যান্ডকে বাধ্য করতে পারে না যে তার সাথে থাকে, কেন অবভিয়াসলি আলাদা থাকার একটা ডিগ্রি পাস হয়ে গেছে। তো অবভিয়াসলি, এবং তাহলে আমরা অবভিয়াসলি পড়বো যে ডিভোর্সের গ্রাউন্ডসগুলো কী। ডিভোর্সের প্রথম যে গ্রাউন্ডটা, সেটা হলো, তাহলে ফার্স্ট গ্রাউন্ডটা যেটা, সেটা হলো সেকশন A1A। সেখানে বলা আছে যে যদি একটা পার্টনার, মানে যে কোনো একটা পার্টনার, মানে মনে করো হাজব্যান্ড বা ওয়াইফ, মানে বর বা বউ, যদি তার হাজব্যান্ড বা ওয়াইফের ছাড়া অন্য কারোর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করে, অ্যাডাল্ট্রি করে, তাহলে তারা সেই অপোজিট পার্টি, যার কাছে প্রমাণ আছে যে তার অপোজিট পার্টি অন্য কারোর সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ইনভলভ হয়েছে, মানে সোজাভাবে যৌন সম্পর্কে আবদ্ধ হয়েছে বর বা বউকে ছাড়া। একজন বউ তার বরকে ছাড়া অন্য কোনো লোকের সাথে, একজন বর তার বউকে ছাড়া অন্য কোনো লোকের সাথে যৌন সম্পর্কে আবদ্ধ যদি হয়ে থাকে কেউ যদি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবভিয়াসলি ডিভোর্স অ্যাপ্লাই করা যাবে। বোঝা গেল? কোনো স্ত্রী তার বরকে ছাড়া অন্য কারোর সাথে যদি যৌন সম্পর্কে আবদ্ধ হয়ে থাকে, কোনো বর যদি তার বউকে ছাড়া অন্য কারোর সাথে যৌন সম্পর্কে আবদ্ধ হয়ে থাকে, তাহলে অবভিয়াসলি ডিভোর্সের একটা পিটিশন ফাইল করা যাবে। এবার ঘটনাটা হলো, সেকেন্ড পয়েন্ট হলো, বর বা বউ উভয়ে যদি কেউ কাউকে মাথার দিক দিয়ে অত্যাচার করে থাকে, সাইডে পাশে বসে বাজে অকথ্য ভাষায় তাকে অপমান করছে, মাথার ওপর চাপ পড়ছে, তাহলে কি এটা এক ধরনের মেন্টাল ক্রুয়েলটি? মাথায় চাপ পড়ছে, আমার টর্চার হচ্ছে, এটা আমার সাথে, মানে আমার উপরে নিগ্রহণ হচ্ছে, মানে আমার উপর কষ্ট দেওয়া হচ্ছে, আমার পাশে বসে আমায় অত্যাচার করতে, বাজে কথা আমায় নিয়ে খুব খারাপ কথা বলছে, তাহলে
মস্তিষ্ক দ্বারা আমি এফেক্টেড হচ্ছি, একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো ফিজিক্যাল ক্রুয়েল্টি দু ধরনের হয়, ফিজিক্যাল আর মেন্টাল। একটা বর একটা বউকে মারছে, একটা বউ একটা বরকে মারছে, উভয় ক্ষেত্রেই এই পিটিশনটা দেওয়া যায়। তারপরটা হলো একটা বর বা একটা বউ তার অপর একটা লোককে 2 বছরের জন্য ছেড়ে চলে গেছে, 2 বছরের মধ্যে একদিনও দেখা করতে আসেনি, 2 বছর তারা আলাদা থাকে, 2 বছর তারা আলাদা থাকে। এই পিটিশনটা প্রেজেন্ট মনে করো 2 বছর, মানে 2019, 2020, 2021, 2021 অবধি, 2019 থেকে 21 অবধি বর বউ আলাদা থাকে। 2 বছর ধরে রেজাল্ট করেছে তারা, যে কেউ নয় স্বামী নয় স্ত্রী ডেজার্ট করেছে, তাহলে তখনই এই পিটিশনটা অ্যাপ্লাই করা যাবে। ডেজার্শনের পিটিশন করতে হবে। তার জন্য ডেজার্শনের যদি পিটিশন করো তাহলে এটাও একটা গ্রাউন্ড অফ ডিভোর্স, মানে এটাও একটা ডিভোর্স পাওয়ার একটা উপায়। তাহলে আমরা কী কী পড়লাম? প্রথমে অ্যাডাল্ট্রি পড়লাম, তারপরে পড়লাম আমরা অবভিয়াসলি আমরা ক্রুয়েলটি পড়লাম, এবং তারপরে আমরা কি পড়লাম? আমরা পড়লাম হলো ডেজার্শন। তাহলে এই 3টে পিটিশনে আমরা কিন্তু ডিভোর্স অবভিয়াসলি অ্যাপ্লাই করতে পারি। অপর পার্টি মানে অপর যে যার সাথে যার বিয়ে হয়েছে, অপরের জন যদি পাগল হয় তাহলে এটাও কিন্তু একটা গ্রাউন্ড অফ ডিভোর্স। সে মানে জন্ম দিতে একটা মহিলা এটা আচ্ছা, এই গ্রাউন্ডটা একটা মহিলার জন্য যে সে জন্ম দিতে পারে না, মানে সে অক্ষম জন্ম দিতে, তাহলে এটাও একটা গ্রাউন্ড অফ ডিভোর্স। অবভিয়াসলি আমরা জানি মানুষরা মানুষকে বিয়ে করে কী জন্য? তাদের বংশ বিস্তারের জন্য, চিহ্ন রেখে যাওয়ার জন্য এই সমাজে। কেন? তারা সারা জীবন বাঁচবে না, তাদের প্রপার্টি, তাদের নাম, তাদের লিনিয়েজ এটা কন্টিনিউ করানোর জন্য মানুষ বিয়ে করে এবং তাদের বংশধর রেখে যায়, তাদের চিহ্নটা এই পৃথিবীতে রেখে যায়। আমরা বুঝলাম এই ক্ষেত্রে কোনোভাবেই মানে মেন্টাল ডিসঅর্ডার আছে, মানে মাথার ব্যামো আছে, সাইকোপ্যাথিক ডিসঅর্ডার আছে, তার সমস্যা আছে। এবং আরেকটা জিনিস, যদি কারো লেপ্রোসি রোগটা থাকে তাহলে পিটিশন করে তার থেকে ডিভোর্স পাওয়া যায়। সেখান থেকেও ডিভোর্স পাওয়া যায়। অবভিয়াসলি ডিস্ট্রিক্ট কোর্টে অ্যাপ্লাই করতে হবে সেই ডিভোর্সের জন্য। আরও কোনো ভেনারেল ডিজিজ, মানে কেউ মনে করো এইডসের মধ্যে দিয়ে তার জীবন যাচ্ছে, তাহলে কি এর মধ্যে যদি কারোর এইডস হয়ে থাকে, বর বা বউ উভয় পক্ষেরই যদি কারুর মধ্যে একটা হয়ে থাকে, কারুর যদি হয়ে থাকে, তাহলে সে যদি অবভিয়াসলি লোকে বিয়ে করে কেন? সেক্সুয়াল ইন্টারকোর্সের জন্য। সেক্সুয়াল ইন্টারকোর্সে কী হয়? তাদের বংশধর আসে পৃথিবীতে, তো তার জন্য যদি সেক্সুয়াল ইন্টারকোর্সে তারা যদি, যেটার জন্য আর কি বিয়েটা ইজ আ লিগালাইজড, ম্যারেজ ইজ আ লিগালাইজড ফর্ম অফ অ্যাক্টিভিটি উইচ গিভস বার্থ টু এনি চাইল্ড। মানে এটা এক ধরনের লিগাল ওয়ে যেখান দিয়ে একটা মানে সন্তানের জন্ম দেয় লোকে। তাহলে কি লিগাল ইন্টারকোর্সে তাহলে কি হবে? যদি এইডস থাকে কারোর, সেটা ছড়িয়ে যাবে, তাহলে তার জীবন সংশয় হতে পারে। তার জন্য এই গ্রাউন্ডটাও অ্যাপ্লিকেবল হতে পারে। ডিস্ট্রিক্ট কোর্টে যদি ফাইল করি যে অপর পক্ষের এইডস আছে, উপযুক্ত প্রমাণ দিলে প্রতিটা গ্রাউন্ড মানে প্রতিটা উপায়ে ডিভোর্স পাওয়ার, কিন্তু তার জন্য যথাযথ প্রমাণ দরকার। প্রমাণ ছাড়া কোনো কেস কোনো দিন দাঁড়াবে না, এবং সেটাকে আমাদের প্রমাণ করতে হবে। তারপর তার অর্ডার দেবে অবভিয়াসলি ডিস্ট্রিক্ট জাজ। তো এবং আমরা এটাও বুঝবো যে কেউ যদি ভেনারেল ডিজিজ, মনে করো এইডস বা কোনো এমন মারাত্মক ডিজিজ থেকে সে ভুগছে যেটা ছড়িয়ে গেলে অপর পার্টনার মরেই যেতে পারে, তার জন্য অবভিয়াসলি ডিভোর্স অ্যাপ্লাই করা যায়। Alive for 7 years or more, the person would naturally be heard of it that the person has. আচ্ছা, কোনো মানুষ যদি 7 বছর বা তার বেশি তার কোনো খবর নেই, কন্টিনিউয়াস 7 বছর, একদিনও যদি খবর পাওয়া যায় তাহলে হবে না, 7 বছর ধরে তার কোনো খবর নেই, অবভিয়াসলি সেই মানুষটার এগেনস্টে ডিভোর্স অ্যাপ্লাই করা যাবে। এবার ঘটনাটা হলো, আমরা জানবো ব্যাপারটা
যে যদি জুডিশিয়াল সেপারেশনের মধ্যে দুজন পার্টি থাকে, হাজব্যান্ড এবং ওয়াইফ, বর এবং বউ যদি জুডিশিয়াল সেপারেশনের মধ্যে থাকে এবং 1 বছরের মধ্যে যদি তারা নিজের জীবন আবার রিজিউম না করে, কোহ্যাবিটেশন মানে নর্মাল যে সেক্সুয়াল লাইফটা, যৌন সম্পর্কটা আবার যদি তারা একে অপর, এবং যৌন সম্পর্কই শেষ নয়, তাদের দায়িত্ব কর্তব্য উভয়ে তারা নিজেরা যাতে না, যদি না নেয়, তাহলে সেটাও কিন্তু একটা উপায় ডিভোর্স পাওয়ার জন্য। ডিস্ট্রিক্ট কোর্টে যদি এই পিটিশন করে, পিটিশনের মূল বক্তব্যটা দিয়ে আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা অবভিয়াসলি ডিভোর্স পেয়ে যাব। কিন্তু এইটা আমরা প্রতিটা গ্রাউন্ড কিন্তু আমাদের খুব গুছিয়ে লিখতে হবে। গুছিয়ে লেখার ওপরেই আমাদের পাওয়া না পাওয়ার ব্যাপারটা আসবে। পরেরটা হলো, এবং আরেকটা ঘটনা হলো রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস। রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটসের ডিগ্রিটা পাস হয়েছে 1 বছরের মধ্যে। বর এবং বউ তাদের যৌন সম্পর্ক এবং দায়িত্ব কর্তব্য নিজের উপর যদি না তারা চালু করে, তাহলে তাদেরও ডিভোর্স কিন্তু করা যায়। মানে যে কোনো পার্টি, যার মনে করো যার এগেনস্টে রেস্টিটিউশন হয়েছে, মনে করো কারোর স্বামীকে ছেড়ে কারোর ওয়াইফ চলে গেছে, মনে করো এ ইজ দ্য হাজব্যান্ড, মানে এ হলো স্বামী, বি হলো ওয়াইফ, বি ছেড়ে চলে গেছে তাকে, 1 বছর হয়ে গেছে, ডিগ্রি পাস হয়ে গেছে, তাহলে এ কিন্তু ওয়াইফের এগেনস্টে ডিভোর্সের মামলা করতে পারে অবভিয়াসলি। আরেকটা জিনিস হলো, এবার আমরা জানবো ওয়াইফ কখন কখন ডিভোর্স অ্যাপ্লাই করতে পারে। তাহলে ওয়াইফ কখন করতে পারে, যদি হাজব্যান্ড আরেকটা বিয়ে করে থাকে। শুধু এটা কিন্তু বউদের জন্য, ঠিক আছে? মনে করো হাজব্যান্ড আবার বিয়ে করে নিয়েছে, যদি হাজব্যান্ড আবার বিয়ে করে নেয়, তাহলে অবভিয়াসলি ওয়াইফ একটা পিটিশন করে বলতে পারে যে দেখুন উনি বিয়ে করে নিয়েছে, তাহলে আমি ডিভোর্স চাই, যেটা ন্যাচারালি হয় না। মেয়েরা যদি সক্ষম না হয় আর্থিকভাবে, তারা মেনটেনেন্স চায়। পরের পয়েন্টটা হলো বেস্টিলিটি বা রেপ বা সুডোমি। যদি বর তার ওপর রেপ করে, ম্যারাইটাল রেপ করে, তাহলে এটাও একটা গ্রাউন্ড কিন্তু কিসের? ডিভোর্সের। হ্যাঁ, আমরা যে এত বলি যে রেপ ইজ নট এ গ্রাউন্ড অফ ডিভোর্স, রেপ করলে পার পেয়ে যাবে, কিন্তু এটা গ্রাউন্ড অফ ডিভোর্স। যদি কোনো বর তার বউকে রেপ করে, মানে তার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে, তাহলে অবভিয়াসলি সেই বরটা কিন্তু ডিভোর্স হওয়ার একটা কাছের স্টেপে চলে আসবে, খুব কাছে চলে আসবে ডিভোর্স হওয়ার। এই পিটিশনটা যদি অ্যাপ্লাই করি আমি, তাহলে ডিভোর্স হয়ে যাবে। সুডোমি মানে কোনো ধরনের আরেকজন পুরুষের সাথে যৌন সম্পর্কে নিযুক্ত, মানে 2 পুরুষ, যেটা আমরা গে বলি সোজা সাপটা বাংলা, মানে ইংরেজিতে বলি সোজা সাপটা ইংরেজিতে, যেটা আমরা গে বলি, যে 2 পুরুষ একে অপরের সাথে যৌন সম্পর্কে নিযুক্ত, তাহলে তার ওয়াইফ কিন্তু, তার বউ কিন্তু এর এগেনস্টে পিটিশন করতে পারে যাতে সে ডিভোর্স পেতে পারে। এটা একটা উপায় কিন্তু ডিভোর্স পাওয়ার। আরেকটা ঘটনা হলো বেস্টিলিটি, মানে জানোয়ারের মতো ব্যবহার করছে ওয়াইফের সাথে, মানে যৌন সম্পর্ক স্থাপন হচ্ছে, কিন্তু তারপরে সেই স্ত্রীর শরীরে অজস্র রক্তের চিহ্ন, মানে কাটা দাগ, হিংস্রতার ছাপ পড়ে গেছে, তাহলে কিন্তু এটা অবভিয়াসলি একটা মানে ডিভোর্সের জন্য এটা একটা মানে অস্ত্র, যেখান দিয়ে ডিভোর্স পাওয়া যেতে পারে। কেন একটা মানুষ যে এরমভাবে ব্যবহার করে, তার সাথে থাকা সম্ভব নয়। এবার ঘটনাটা হলো, যদি কোনো মেয়ের ছোটোবেলায় বিয়ে হয়ে গিয়ে থাকে, 12 বছরে বিয়ে হয়ে গিয়ে থাকে, তাহলে যদি কোনো মেয়ের 15 বছর বা তার নিচে বিয়ে হয়ে গিয়ে থাকে, তাহলে 15 বছর থেকে 18 বছরের মধ্যে সেই মেয়ে কিন্তু ম্যারেজটা যাতে শেষ হয়ে যায়, সেই ডিভোর্স পিটিশনটা সে অ্যাপ্লাই করতে পারে। মানে এটাও একটা গ্রাউন্ড অফ ডিভোর্স কিন্তু, মানে উপায় যাতে আমরা ডিভোর্স পেতে পারি। মানে মনে করো মেয়েটি খুব ছোটোবেলায় বিয়ে হয়ে গিয়েছে এবং 18 বছরের মধ্যে সে কিন্তু তার এই বৈবাহিক সম্পর্কটাকে শেষ করে দিতে পারে। কী করে? পিটিশন করে।
যে আমার ছোটোবেলায় বিয়ে হয়েছিল এবং আমি 18 বছর যেহেতু হয়ে গেছি, আমি একজন দায়িত্ববান নাগরিক হিসেবে আমার একটা অধিকার এসছে, আমি এই বিয়ের সম্পর্কটা রাখতে চাই না, সে কিন্তু শেষ করে দিতে পারে এই সম্পর্কটা পিটিশন করে ডিস্ট্রিক্ট জাজ। অবভিয়াসলি ডিস্ট্রিক্ট জাজের থেকে এই যদি অর্ডারটা বেরোয়, অর্ডারটা যদি পাস হয়, তবেই কিন্তু ডিভোর্সটা কমপ্লিট হবে। আরেকটা জিনিস, মেনটেনেন্স যদি পাস হয়ে গিয়ে থাকে, মেনটেনেন্স মনে করো পাস হয়ে গেছে, তাহলে কী হবে? মেনটেনেন্স যদি পাস হয়ে গিয়ে থাকে, তাহলে একটা মানুষ যদি মেনটেনেন্স পাস হয়ে গিয়ে থাকে, তারপরে 1 বছর তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, মানে একে অপরের সাথে থাকে না, তারা এক্সেপশন কারণ আছে, বাট একে অপরের সাথে থাকে না, সেটাও কিন্তু একটা গ্রাউন্ড অফ ডিভোর্স। তাহলে এটাও একটা গ্রাউন্ড, কিন্তু তাহলে ডিভোর্স পেতে পারে মেয়ে, বুঝলে? দুজন সাথে থাকে না, তাহলে মেয়ে কিন্তু ডিভোর্স পেতে পারে। মেনটেনেন্স পায় মেয়ে, কিন্তু জেনারেলি এটা হয় না। মেয়েরা যদি মেনটেনেন্স পায়, তাহলে কোনো দিনই তারা ডিভোর্সের পথে হাঁটে না, কেন তাদেরও একটা আর্থিক সচ্ছলতা হয়, তারা কেসটাও লড়তে পারে এবং তারা এগিয়ে যেতে পারে। ঠিক আছে, তো আজকে আমরা আরেকটা জিনিস, আজকে আমরা এইটার যে অরিজিনাল জুডিশিয়াল সেপারেশন, তাহলে এই গ্রাউন্ডের জন্য আমরা জুডিশিয়াল সেপারেশন অ্যাপ্লাই করতে পারি, যাতে এটা একটা ভাবনা যে যদি এরা কোনো দিন এক হতে পারে। এবং আরেকটা জিনিস, আমি এর মধ্যে দুটো জিনিস পড়াবো, আর দুটো জিনিস, সেটা হলো ভয়েড ম্যারেজ আর ভয়েডেবল ম্যারেজ। এবার ভয়েড ম্যারেজ আর ভয়েডেবল ম্যারেজের পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট, মানে পার্থক্য নয়, এটা মানে জানতে হবে, মানে এটা জানা উচিত। এবার ভয়েড ম্যারেজ কি? মানে যেখানে মনে করো স্পাউস বেঁচে আছে, সেটা ভয়েড ম্যারেজ। মানে স্বামী বিয়ে করেছে একটা স্ত্রীকে, সেই স্ত্রীর আরেকজন হাজব্যান্ড বেঁচে, বা সেই স্বামীর আরেকজন স্ত্রী বেঁচে আছে, তাহলে সেই ম্যারেজে অবভিয়াসলি ভয়েড, মানে তার কোনো লিগাল কোনো, মানে কি বলবো, অস্তিত্বই নেই, তার লিগালের কোনো অস্তিত্ব নেই, আইনি কোনো অস্তিত্ব নেই তার। স্বপিণ্ড যদি হয় আর প্রহিবিটেড রিলেশন যদি হয় দুজনের মধ্যে, স্বামী এবং স্ত্রীর মধ্যে, তাহলেই সেই বিয়েটা কোনো অস্তিত্ব নেই। এবার আমরা জানবো ভয়েডেবল ম্যারেজে একটা জিনিস মনে রাখবে, আনসাউন্ড মাইন্ড, লুনেসি, প্রি ম্যারেজ প্রেগনেন্সি আর ফোর্সড টু ম্যারেজ। তাহলে 4টে গ্রাউন্ডে হয়, ইম্পোটেন্সি, লুনেসি, ফোর্স অ্যান্ড ফ্রড, আর লাস্টের পয়েন্টটা হলো প্রি ম্যারেজ প্রেগনেন্সি। 4টে গ্রাউন্ড খুব ভালোভাবে মনে রাখবে এই ব্যাপারটা, যে ইম্পোটেন্সি, লুনেসি, প্রি ম্যারেজ প্রেগনেন্সি, ফোর্স অ্যান্ড ফ্রড। ইম্পোটেন্সিটা কি? স্বামী যদি অক্ষম হয়, মানে যৌন সম্পর্ক স্থাপনার মধ্যে যদি স্বামী অক্ষম হয়, তাহলে সেই ম্যারেজটা কিন্তু ভয়েডেবল, পিটিশন করে ভয়েড করে দেওয়া যায় ম্যারেজটাকে। একটা ম্যারেজ ততক্ষণ অবধি ভয়েড হয় না, মানে ভয়েডেবল থাকে, যতক্ষণ পিটিশন, মানে অর্ডার পাস না হয় যে সেই ম্যারেজটা ভয়েড। মানে ভয়েডেবল মানে হলো যতক্ষণ না অর্ডার পাস হচ্ছে কোর্টের থেকে, ততক্ষণ ওটা ভয়েডেবল, মানে নট ভয়েড, ভ্যালিড। যখনই সেটার এগেনস্টে অর্ডার পাস হচ্ছে, তখনই সেটা ভয়েড হয়ে যাচ্ছে। সেকেন্ড পয়েন্ট, লুনেসি। কেউ যদি পাগল হয়, সেটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার, যদি সে পাগল হয়, তাহলে সেই ম্যারেজটাকে ভয়েড করে দেওয়া যায়। কী করে? ওই অর্ডার পাস করে। থার্ড পয়েন্ট হলো প্রি ম্যারেজ প্রেগনেন্সি। ম্যারেজের আগের থেকেই মেয়ে প্রেগনেন্ট, তাহলে তার এগেনস্টেও কেস করে দেওয়া যায়, মানে এই ভয়েডেবলের পিটিশন করা যায়, তাহলে কোর্ট ভয়েড ডিক্লেয়ার করে ম্যারেজটাকে। তারপরে লাস্ট পয়েন্টটা হলো ফোর্স অ্যান্ড ফ্রড। মেয়েকে জোর করে বিয়ে করেছে, বাল্য বিবাহের ক্ষেত্রে এটা দেখা যায় যে বাচ্চা মেয়েদের বিয়ে দিয়ে দেয়, তাহলে সেই বয়সের ওপর গিয়ে সে ওই ডিভোর্সেও আমরা যেটা বললাম, একটা টাইমের পর গিয়ে সে যদি পিটিশন করে রিপিউটেড করে দেয়, মানে ম্যারেজটাকে শেষ করে দেয়, তার অস্তিত্বকে শেষ করে দেয়। ঠিক আছে, এটা হয়ে গেল, আর সেরকম কিছু বাকি রইল না। তাহলে ব্যাস এই 4টে পয়েন্ট মনে রাখবে, পুরোটা সামারাইজ আরেকবার পারলে দেখে নেবে ভিডিওটা। তাহলে সবাই ভালো থেকো, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর প্লিজ আর যদি কোনো অসুবিধা হয় আমায় নিশ্চয়ই জিজ্ঞেস করবে, কমেন্টে বলতে পারো।
তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।